জীবন ও অর্থনীতির কঠিন সংকটের মধ্যেই নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপনা আজ। সম্ভাব্য আকার ৫,৬৮,০০০ কোটি টাকা, প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হতে পারে ৮.২%। দেশের ইতিহাসে ৪৯তম বাজেট এবং নিজের দ্বিতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। গুরুত্ব পাবে করোনা সংকটে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা। এবং করোনা মহামারীর মধ্যেই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় বিভিন্ন দেশ বিনোদন কেন্দ্র খুলে দিয়েছে রাশিয়া, জার্মানির সীমান্তে কড়াকড়ি শিথিল। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। করোনা সংকটের মধ্যেই 2020-21 অর্থ বছরের বাজেট ঘোষণা আজ বিকেলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এবারের বাজেটের সম্ভাব্য আকার 5,68,০০০ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের সম্ভাব্য লক্ষ্য 3,82,016 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আয়ের সম্ভাব্য লক্ষ্য ধরা হয়েছে 3,30,000 কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হতে পারে 8.2%। সর্বোচ্চ বরাদ্দ আসতে পারে স্বাস্থ্য, পরিবহন, যোগাযোগ, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে। করোনা মহামারীকে সামনে রেখে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে দেয়া হতে পারে বিশেষ গুরুত্ব। বাজেট অধিবেশনের প্রস্তুতি জানাতে এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, সবুজ, খুব কঠিন একটা সময়, অনেকগুলো কঠিন চ্যালেঞ্জ, এর মধ্যেও সহজ করে একটা বাজেট দেওয়ার চেষ্টা করা হবে আজ। এবং এই বাজেট উপস্থাপনের জন্য বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা শুরু করবেন। অর্থমন্ত্রী হিসাবে আ.হ.ম মুস্তফা কামালের জন্য এটি দ্বিতীয় বাজেট বক্তৃতা। যদিও এর আগে গত বছর তিনি যে বাজেট বক্তৃতা দিতে গিয়েছিলেন সেটি পুরো শেষ করতে পারেননি। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পক্ষে বাজেট বক্তৃতা উপস্থাপন করেন। সেই হিসেবে বলা যেতে পারে এইবারই প্রথমবারের মতো তিনি তার পুরো বাজেট বক্তৃতাতেই উপস্থাপন করবেন। এ লক্ষ্যে এর মধ্যেই কিছুক্ষণ আগে তিনি তার বাসভবন থেকে বের হয়েছেন সংসদ ভবনের উদ্দেশ্যে। আর এইখানে সংসদ ভবনে আজ বাজেট বক্তৃতা উপস্থাপনের আগে দুপুর 12টা নাগাদ এইখানকার যে ক্যাবিনেট কক্ষ রয়েছে সেখানে একটি মন্ত্রী পরিষদের বৈঠক হবে, যে বৈঠকে এই বাজেট যেটি আজ উপস্থাপন করা হবে সেটি পাশ করা হবে। এরপরই সংসদ ভবনের এখানে রাষ্ট্রপতি যে কক্ষে আছে সেখানে মহামান্য রাষ্ট্রপতি তিনি সেই বিলটিতে স্বাক্ষর করবেন। তারপরে মূলত বিকেল 3টা থেকে সংসদ অধিবেশনে সেটি উপস্থাপন শুরু হবে। এর মধ্যে হয়তো সংসদের যে বাজেটটি উপস্থাপন করা হবে সেটির আকার, সেটির ধরন, অনেক কিছুই হয়তো তথ্য আপনারা জেনে গিয়েছেন। তারপরেও সুবিধার জন্য বলছি যে এই বাজেটটি হতে আছে 5,68,000 কোটি টাকা। তবে এইখানেও যেহেতু অনেক বেশি চ্যালেঞ্জ, এখানে আয় অনেক বেশি কমে যাচ্ছে অথচ ব্যয়ের ক্ষেত্র অনেক বেশি বেড়ে যাচ্ছে চলতি অর্থ বছরের তুলনায়। সেই জায়গায়ও কিন্তু জাতীয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8.2%, যেটা অনেকটুকুই সম্ভব হবে কিনা তা নিয়ে এর মধ্যে কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা। এবং একই সঙ্গে সবুজ, আপনাকে জানাই যে এই বাজেটে কিন্তু ব্যাপক ঘাটতি থাকছে, অর্থাৎ জাতীয় প্রবৃদ্ধি 6% ঘাটতি নিয়েই এই বাজেটটি উপস্থাপন করা হচ্ছে। অনেক বড় একটা চাপ যাবে জাতীয় রাজস্ব বোর্ডের উপর, কারণ সরকারের যে আয়টা ব্যয়ের জন্য সেই আয়ের বড় একটা অংশ তাদেরকেই সরবরাহ করতে হবে। যেখানে চলতি অর্থ বছরেই শেষ 3 মাসে আয়কর কিংবা এই কর আদায় করতে অনেক বেশি সমস্যার কারণে প্রায় 1 লাখ কোটি টাকার আয়কর যেখানে আদায় করা সম্ভব হয়নি, সেখানে যখন আগামী বাজেটের জন্য তাদের উপর আরও অনেক বড় অঙ্কের একটি টার্গেট নির্ধারণ করে দেওয়া হবে, সেটি কতটুকু অর্জন করা সম্ভব সেটা নিয়ে কিন্তু বড় ধরনের সংশয় তৈরি হবে। সেই বিষয়ে নিশ্চয় অর্থনীতিবিদরা তাদের মতামত জানাবেন। তবে এখন পর্যন্ত যেটুকু জানা গেছে সেটা হলো যে জাতীয় রাজস্ব বোর্ডের পাশাপাশি সরকার ব্যাপক পরিমাণ ঋণ নিতে হবে, যে ঋণটি আসবে অনেকটুকুই ব্যাংক থেকে, জাতীয় সঞ্চয়পত্র থেকে, অনেক কিছু থেকেই।
তবে আশা করা হচ্ছে যে বাজেটটি দেওয়া হবে সেখানে অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে সামাজিক নিরাপত্তা খাতগুলোকে। একই সঙ্গে স্বাস্থ্য খাতের নানা দুর্বলতা যেহেতু এখন প্রকাশ হয়েছে, সেই ক্ষেত্রে আগামী বাজেটে আশা করা হচ্ছে যে স্বাস্থ্য খাতেও বড় একটা বরাদ্দ থাকবে। এছাড়া মেগা প্রকল্পগুলোতে বরাদ্দ কিছুটা কাটছাট করে সেগুলো সামাজিক নিরাপত্তা খাতে দেওয়া হবে। তবে সবকিছুই বিকেল 3টায় স্পষ্ট করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা। সবুজ, এই ছিল আমার কাছে সবশেষ খবর। সংসদে বাজেট উপস্থাপনের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন রিপোর্টার এহসান জুয়েল। 2020-21 অর্থ বছরের বাজেট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের 22তম বাজেট। অতীতের মতো এ বাজেটেও থাকছে বড় অঙ্কের ঘাটতি। গুরুত্ব পাবে করোনা সংকটে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার বিষয়টি। বাংলাদেশের বাজেটের ইতিহাস তুলে ধরেছেন ঈশিতা ব্রহ্ম। 1974 সালে বাজেটের আকার ছাড়ায় 1000 কোটি টাকা, যা 1988 সালে দাঁড়ায় 10,565 কোটি টাকায়। 2003 সালে ঘোষিত 31তম বাজেট প্রথমবারের মতো 50,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পেশ করা ওই বাজেটের আকার ছিল 51,980 কোটি টাকা। 6 বছর পর 2009-10 অর্থ বছরে যা 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রস্তাবিত সে বাজেটের আকার ছিল 1,13,170 কোটি টাকা। প্রস্তাবিত বাজেট 2011 সালের 9 জুন পেশ করা বাজেটের আকার ছিল 1,63,589 কোটি টাকা। মহাজোট সরকারের গত মেয়াদের শেষ বাজেট 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। আকার ছিল 2,22,491 কোটি টাকা। দ্বিতীয় মেয়াদের মহাজোট সরকারের প্রথম বাজেট দেওয়া হয় 2014 সালের 5 জুন, যার আকার ছিল 2.5 লাখ কোটি টাকার বেশি। 2 বছর পরই 2016-17 অর্থ বছরের বাজেটের আকার দাঁড়ায় 3,40,605 কোটি টাকা। 2017-18 অর্থ বছরের বাজেট 4 লাখ কোটি টাকার মাইল ফলকে পৌঁছায়। ঘোষণা করা হয় 4,266 কোটি টাকার বাজেট। 2018-19 অর্থ বছরে এ বাজেটের আকার হয় 4,63,573 কোটি টাকা। 2019-20 অর্থ বছরে তা পৌঁছায় 5,23,190 কোটি টাকায়। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। দেশের ইতিহাসের 49তম আর নিজের দ্বিতীয় বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে গেল বছর দায়িত্ব নেয়ার আগে তিনি বর্তমান সরকারের পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আহম মুস্তফা কামাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একাদশ অর্থমন্ত্রী। জন্ম 1947 সালের 15 জুন, কুমিল্লা জেলার বাগমারা উপজেলা। 2014 সালে আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পান। বর্তমান সরকারের তৃতীয় মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গত বছর। আমার সকল ঋণ শোধ করব বলে আমি দৃঢ় প্রতিজ্ঞ। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় প্রথম বাজেট পেশের 2 দিন আগে হাসপাতালে ভর্তি হন অর্থমন্ত্রী। বাজেট প্রস্তাবের দিন হাসপাতাল থেকেই সরাসরি যান সংসদে। বক্তৃতা শুরুর পর তিনি অসুস্থ বোধ করায় প্রধানমন্ত্রী তার পক্ষে বাজেট পেশ করেন। করোনা মহামারীর মধ্যে এবার দেশের 49তম বাজেট ঘোষণা করবেন আহম মুস্তফা কামাল। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাজেট উপস্থাপনের আগে বিশেষ মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগ দেবেন অর্থমন্ত্রী। বৈঠক অনুষ্ঠিত হবে বেলা 12টায়। এরই মধ্যে গুলশানের বাসা থেকে বের হয়েছেন অর্থমন্ত্রী, রওনা হয়েছেন জাতীয় সংসদের উদ্দেশ্যে। সে খবর জানাতে এই মুহূর্তে অর্থমন্ত্রীর গুলশানের বাসভবনের সামনে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। আফজাল। সবুজ, আমি গুলশানের যে অর্থমন্ত্রীর বাসভবন, সেই বাসভবনের সামনে আছি। কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে আধা ঘন্টা আগে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তিনি তার যে দ্বিতীয় বাজেট সেটি পেশ করতে এরই মধ্যে বাসা থেকে বের হয়ে গেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে যেহেতু আধা ঘন্টা আগে বের হয়ে গেছেন, এরই মধ্যে তিনি সংসদ ভবন এলাকায় পৌঁছে যাওয়ার কথা। আর আজকে আওয়ামী সরকারের 22তম বাজেট এবং বাংলাদেশের 49তম বাজেট, এবং এই বাজেটের যে মূল প্রতিপাদ্য ধরা হয়েছে অর্থনৈতিক উত্তরণ এবং ভবিষ্যৎ পথ পরিক্রমার বাজেট। এবং বাজেটের আকার যেটি আমরা জানতে পেরেছি যে 5,68,000 কোটি টাকার বাজেট এইবার তিনি ঘোষণা করবেন সংসদে। বিকেল 3টায় তিনি সংসদে এই বাজেটটি ঘোষণা করবেন। এই বাজেটকে ঘিরে কিন্তু এবার মানুষের ভিতর একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে, কারণ বৈশ্বিক
করোনা মহামারী চলছে, বাংলাদেশের যে স্বাস্থ্য খাত নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা হচ্ছে, বিশেষ করে করোনা মহামারী আসার পরে স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে সেটি কিন্তু এই বাজেটের প্রতিফলন ঘটবে। এবং অর্থমন্ত্রীও জানিয়েছেন যে এই বাজেটে করোনা সংকট উত্তরণের জন্য প্রায় 10,000 কোটি টাকার তহবিল থাকবে এবং দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর জন্য মেগা প্ল্যান ঘোষণা করা হবে এই বাজেটে। যদিও সাধারণ মানুষ কিন্তু এই বাজেট সম্পর্কে খুব একটা, যে বাজেটের আকার কত, জিডিপি কত, এইগুলো নিয়ে খুব একটা আগ্রহ তারা দেখান না। সাধারণ মানুষ মনে করেন যে বাজেটে কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে, সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ জানার একটা আগ্রহ তৈরি হয় এবং সেই বিষয়টি কিন্তু আজকে যখন বাজেটটি পেশ করা হবে সেটিতে পরিষ্কার করা হবে। আমি আগেই বলেছি যে এই বছরের বাজেটটির আকার হচ্ছে 5,68,000 কোটি টাকা। গত বছর যেখানে ছিল যে 5,23,190 কোটি টাকা ছিল গত অর্থ বছরের বাজেট, এইবার বাজেটের আকার বেড়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে এই বাজেটটি বাস্তবায়নে খুব একটা সম্ভব হবে না, কারণ হচ্ছে যে এবার বাজেটে যে রাজস্ব আহরণের যে ধরা হয়েছে 3,82,016 কোটি টাকা, এই 3,82,016 কোটি টাকা কিভাবে উত্তোলন করতে পারবে এনবিআর, সে বিষয়টি নিয়েও কিন্তু অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছেন। কারণ হচ্ছে যে প্রায় 3 মাস ধরে দেশের ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে, কারণ হচ্ছে করোনা মহামারীর কারণে লকডাউন চলছে, বৈদেশিক বিনিয়োগ বন্ধ রয়েছে এবং দেশের শিল্প খাতের যে দুরবস্থা, সেই কারণে এই যে রাজস্ব আহরণটা কতটুকু সম্ভব হবে সেটি নিয়ে কিন্তু অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছেন। তো গুলশানের বাসভবনের সামনে আমি আছি। কিছুক্ষণ আগেই অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তার যে দ্বিতীয় বাজেটটি তিনি পেশ করতে সংসদ ভবনে রওনা হয়েছেন এবং এটি আওয়ামী সরকারের ক্ষমতায় আসার তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেটটি তিনি আজকে ঘোষণা করবেন। তো এই ছিল গুলশানের আহম মুস্তফা কামাল অর্থমন্ত্রী তার বাসভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। সবুজ। বাজেট উপস্থাপনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন রিপোর্টার আফজাল হোসেন। করোনা সংকটের মধ্যেই 2020-21 অর্থ বছরের বাজেট ঘোষণা আজ। এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য নানা দিক নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিও 2-তে আছেন জুবায়ের ফয়সাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, ধন্যবাদ। আপনি জানেন যে বিশ্বে একটা ভয়াবহ সংকট চলছে। করোনা মহামারীর কারণে সারা বিশ্বের অর্থনৈতিক কার্যক্রম অনেকটাই স্থবির এবং এর মধ্যেই বাংলাদেশে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য জাতীয় বাজেট ঘোষণা করতে হচ্ছে এবং সরকার সেই উদ্যোগ ইতোমধ্যেই সম্পন্ন করেছেন এবং গতকাল বাংলাদেশে জাতীয় সংসদে মহান জাতীয় সংসদে বাজেট অধিবেশনটি শুরু হয়েছে এবং আমরা যতদূর যেসব তথ্য পেয়েছি এখন পর্যন্ত এবং জাতীয় বাজেট সম্পর্কে যেসব তথ্য আমাদের কাছে এসেছে সেটি বিশ্লেষণ করলে যেটি আমরা দেখছি সেটি হলো যে চলতি অর্থ বছরে যে বাজেটটি রয়েছে সেটি প্রায় শেষের পথে এই অর্থ বছর এবং তার চেয়ে বর্তমান অর্থ বছর বা নতুন যে অর্থ বছরটি আসতে যাচ্ছে সেখানে কিছুটা পরিবর্তন সরকার আনতে বাধ্য হয়েছে, কারণ করোনার কারণে বাংলাদেশে যেসব অর্থনৈতিক কার্যক্রমগুলো একেবারেই স্থবির হয়ে গেছে কিংবা শুরু করা দরকার নতুন করে কিংবা পুনরুদ্ধার করা দরকার, সেটির একটি পরিকল্পনার ছাপ কিন্তু আমরা বাজেটে দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে বাজেটের সারাংশ বা যেসব তথ্য এখন পর্যন্ত পেয়েছি সেটি বিশ্লেষণ করে বলতে চাই, তাহলে আমরা প্রথমেই জানাতে চাই যে বাজেটের 2020-21 অর্থ বছরের বাজেটের আকার হতে যাচ্ছে 5,68,000 কোটি টাকা এবং এটি এখন পর্যন্ত সম্ভাব্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চলতি অর্থ বছরের যে বাজেট রয়েছে সেটি সংশোধিত বাজেট যেটি সেটি 5,01,577 কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। এটি গত মাসে এনইসি বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেটি অনুমোদিত হয়েছে। দুই বাজেটে অর্থের পার্থক্য যেটি আমরা দেখতে পাচ্ছি 66,423 কোটি টাকা এবং ঘাটতি যেটি দেখা যাচ্ছে যে নতুন যে অর্থ বছর সেটির জন্য নির্ধারণ করা হয়েছে 1,85,984 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয় সরকার নির্ধারণ করেছে 3,82,16 কোটি টাকা। মূলত যেই বিষয়টি আমরা লক্ষ্য করছি যে সরকারের আয় এবং ব্যয়ের যে সামঞ্জস্য কিংবা আয় ব্যয়ের যে খতিয়ান সেটি বাজেট এবং এইখানে প্রতি অর্থ বছরে আমরা দেখছি গত অর্থ বছরে যেমন 1,54,000 কোটি টাকার উপরে ঘাটতি ছিল, এবছর তার চেয়েও আর কিন্তু বেড়ে যাচ্ছে ঘাটতি এবং এই 3,82,000 কোটি টাকার যে ঘাটতি সেটি আয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যেসব তথ্য পেয়েছি এখন পর্যন্ত সরকারের লক্ষ্য রয়েছে রাজস্ব আয় সরকার করতে চায় 3,78,003 কোটি টাকা এবং এখানে কর থেকে আয় করবে সরকার 3,45,000 কোটি টাকা
টাকা, যেখানে এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 3,30,000 কোটি টাকা। এরপরে আমরা দেখছি যে এনবিআর বহির্ভূত কর আদায়ের লক্ষ্যমাত্রা যেটি রয়েছে সেটি 15,000 কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত আয় যেটি রয়েছে সেখান থেকে সরকার আয় করার পরিকল্পনা করেছে 33,000 কোটি টাকা। এছাড়া নতুন অর্থ বছরে বৈদেশিক অনুদান সম্ভাব্য বৈদেশিক অনুদানের পরিমাণ 4,013 কোটি টাকা। মূলত সরকারের যে পরিকল্পনা, আসলে করোনা সংকটের কারণে যেসব ক্ষতি বাংলাদেশের অর্থনীতিতে এসেছে কিংবা সামনে করোনা সংকট পরবর্তী সময়ে অর্থনীতি পুনর্গঠন কিংবা পুনর্বাসনের জন্য যে ধরনের উদ্যোগগুলো নেওয়া দরকার সেটির একটি পরিকল্পনার ছাপ আমরা নতুন বাজেটে দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যে আমরা যদি দেখি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির কথা, প্রত্যেক অর্থ বছরেই কিন্তু এডিপি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সরকারের উন্নয়ন বাজেটেই আসলে প্রকাশ পায় যে সরকারের রাজনৈতিক দর্শন এবং সরকারের উন্নয়ন দর্শনের একটা প্রতিফলন এডিপিতে সরকার সবসময় দেখায়। গত অর্থ বছরের যে অর্থ বছরটি চলছে, চলতি অর্থ বছরে শেষ 4 মাসে কিন্তু আসলে এডিপি বাস্তবায়নের হার একেবারেই নিচের দিকে, এবং সেটি কারণেই করোনা সংকটের কারণেই অনেকটাই স্থবির সরকারের প্রকল্প বাস্তবায়ন কিংবা উন্নয়ন কর্মকাণ্ড। সেখানেই আমরা দেখছি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নতুন অর্থ বছরে সরকার ব্যয় করতে চায় 2,05,145 কোটি টাকা, যেখানে প্রকল্প সংখ্যা দেখছি সরকার নির্ধারণ করেছে বাস্তবায়নের জন্য 1,588টি। যদিও চলতি অর্থ বছরের সংশোধিত এডিপি সরকার নির্ধারণ করেছে 1,92,921 কোটি টাকা, এবং এখানে সরকারের প্রকল্প সংখ্যা 1,744টি, যেখান থেকে প্রায় 256টি প্রকল্প কিন্তু কমে যাচ্ছে নতুন অর্থ বছরে। যদিও এখানে আমরা দেখছি কৃষিতে 244টি প্রকল্প আনা হয়েছে নতুন করে, যেটি এডিপি বহির্ভূত প্রকল্প বলছে সরকার, উন্নয়ন বরাদ্দ বহির্ভূত প্রকল্প, এবং এখানে বৈদেশিক অনুদান এবং সাহায্য নির্ভর কিছু অর্থায়নের মাধ্যমে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। যদিও পরিকল্পনা মন্ত্রণালয় একটা কথা বলছে যে 3টি ধাপে সরকার প্রকল্প বাস্তবায়নের বিষয়টি নির্ধারণ করেছে, তার মধ্যে মধ্যম গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ। তো এই 3টি ধাপে আসলে যে সংকটে সরকার পড়েছে বা বাংলাদেশ পড়েছে, সারা বিশ্বই পড়েছে, সেই সংকটের সাথে মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতিকে একটি স্টেবল জায়গায় রাখার জন্য কিন্তু এই পরিকল্পনাটি সরকার করেছে। তো সেখানে আমরা দেখছি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এই জিনিসটি সরকার বাস্তবায়নের জন্য যে পরিকল্পনা করেছে সেটি কিন্তু কমে যাচ্ছে চলতি অর্থ বছরে। এরপরে আমরা যদি দেখি খাতভিত্তিক বরাদ্দের দিকে, আমরা প্রথমেই দেখব যে করোনা সংকটে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যেসব সংকটগুলো সামনে এসেছে সেটিকে আমলে নিয়ে সরকার যে বাজেটটি দিয়েছে, সেখানে স্বাস্থ্য খাতের বরাদ্দ আমরা দেখছি 5%। সেখানে আমরা যদি বরাদ্দের সম্ভাব্য ব্যয়টা আপনাদেরকে বলি, 29,246 কোটি টাকা স্বাস্থ্য খাতে ব্যয় করতে চাই, যেখানে একটা বড় অংশ সরকার ব্যয় করবে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে যে সংকটে যে আইসিইউ কিংবা ভেন্টিলেশন সেবা সেটি যেরকম অপ্রতুল, এটি বাড়ানোর জন্য সরকার কিন্তু চেষ্টা করছে। আমরা যদি পরের বড় খাতগুলোর দিকে দেখি, পরিবহন ও যোগাযোগ খাতে আমরা দেখছি যে সরকার 11.4% অর্থ বরাদ্দ দিতে চায় নতুন অর্থ বছরে। সম্ভাব্য বরাদ্দের যে পরিমাণ সেটি 64,587 কোটি টাকা এখন পর্যন্ত আমাদের পাওয়া তথ্য অনুযায়ী। এরপরে আমরা দেখছি সরকার কৃষির দিকে একটু নজর দিয়েছে। এবছর প্রায় 2,500 কোটি টাকার মতো এখানে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে, এবং কৃষিতে সরকারের এবছর নতুন অর্থ বছরে সরকার 29,983 কোটি টাকা ব্যয় করতে চায়, যেটি আমরা যদি শতাংশের হিসেবে দেখি সেটি 5.3%। যদিও স্বাস্থ্য খাতের কথা একটু না বললেই নয়, 2032 সালে কিন্তু সরকার মোট বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দ করার একটা পরিকল্পনা সরকারের রয়েছে, যেটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য সেটি সামঞ্জস্যপূর্ণ। সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতের দিকে যদি আমরা তাকাই, এখানে দেখছি যে 5.7% মোট বাজেট, অর্থাৎ 5,68,000 কোটি টাকার যে শতাংশের হিসেব সেটি 5.7% সরকার বরাদ্দ দিতে চায়। এই খাতে সরকার আসলে ব্যয় করবে 32,166 কোটি টাকা। এরপরে আমি যদি শিক্ষা খাতের দিকে যাই, শিক্ষা এবং প্রযুক্তি খাত মিলে সরকার ব্যয় করতে চায় 15% বাজেটের মোট বাজেটের, এবং এই খাতে সরকার এই নতুন অর্থ বছরে কিন্তু 85,760 কোটি টাকা ব্যয় করার একটি লক্ষ্য বা পরিকল্পনা নির্ধারণ করেছে। এরপরে আমরা জনপ্রশাসনের দিকে তাকালে দেখব যে সেখানে সব মিলে আপনি জানেন যে সরকারি বেসরকারি কর্মকর্তাদের বেতন ভাতা পেনশন এগুলোর মধ্যে এই ভেতর অন্তর্ভুক্ত থাকে। এখানে সরকার 31.8% অর্থ ব্যয় করতে চায়, যেখানে সরকার এই অর্থ বছরে দিবে 1,80,715 কোটি টাকা, যেখানে চলতি অর্থ বছরে এটার জন্য সংশোধিত বাজেটে নির্ধারণ করা হয়েছে 1,40,000 কোটি টাকার মতো। এরপরে আমরা দেখছি যে জনশৃঙ্খলা নিরাপত্তা, জ্বালানি বিদ্যুৎ একটি বড় খাত। করোনা সংকটে এই বিদ্যুৎ সেবা এবং সব ধরনের সেবা নিরবিচ্ছিন্ন রাখার জন্য সরকার কিন্তু এই পরিকল্পনাটি করেছে। জ্বালানি খাতে আবারও কিছু বরাদ্দ বাড়ছে, সেটি সরকার 26,758 কোটি টাকা নতুন অর্থ বছরে ব্যয় করতে
করতে চায়, যেটি শতাংশের হিসেবে যদি আমরা দেখি সেখানে 15% অর্থ সরকার ব্যয় করবে। সব মিলিয়ে আসলে এই খাত ভিত্তিক বরাদ্দের এই বিষয়গুলো আমাদের সামনে এখন পর্যন্ত আমরা যেসব তথ্য পেয়েছি সেটি এগুলোই ছিল। এরপরে আমরা যদি দেখি প্রকল্প ভিত্তিক সরকার কেমন বরাদ্দ দিতে চাচ্ছে সেটি যদি আপনাদেরকে জানাই, সম্ভাব্য যে তথ্য আমরা পেয়েছি, পদ্মা সেতু প্রকল্প সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রকল্প বাংলাদেশের অর্থনৈতিক ইমেজের জন্য। সেটি সরকার এই করোনা সংকটের মধ্যেও কিন্তু পদ্মা সেতুর কাজ সরকার চলমান রেখেছে। সেখানে নতুন অর্থ বছরে 5,000 কোটি টাকা সরকার বরাদ্দ দিতে চায় এবং নতুন চলতি অর্থ বছরে কিন্তু এটি বরাদ্দ ছিল 5,370 কোটি টাকা। করোনা সংকটের কারণে অন্য অনেক দিকে বিশেষ করে প্রণোদনায় সরকারের অনেক বেশি অর্থ ব্যয় করতে হওয়ার কারণে কিন্তু এই বড় প্রকল্পগুলোতে অর্থায়ন কিছুটা কমে যাচ্ছে। এরপরে আমরা যদি দেখি অন্য প্রকল্পগুলোর দিকে তাকাই, সেখানে মেট্রো রেল প্রকল্প সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প। রাজধানী ঢাকার সেবা এবং যানজট নিরসনের জন্য এই প্রকল্পটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে 5,622 কোটি টাকা সরকার নতুন অর্থ বছরে বরাদ্দের পরিকল্পনা করেছে। এটি সম্ভাব্য ব্যয়, যদিও চলতি অর্থ বছরে সেটি ছিল 7,212 কোটি টাকা। তো এখানে প্রায় 711 কোটি টাকার মতো সরকারের বরাদ্দ কমে যাচ্ছে। তো এরপরের প্রকল্পটি আমরা যদি তাকাই, সেখানে আমরা দেখব যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি কিন্তু সরকারের এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প এবং এই প্রকল্পে সরকার চলতি অর্থ বছরে যে 14,980 কোটি টাকা ছিল সেখান থেকে কিছুটা বৃদ্ধি করে 15,691 কোটি টাকা বরাদ্দ দিতে চায় এবং এই বরাদ্দের বিষয়টি আসলে নতুন অর্থ বছরেও এটি রাখতে হচ্ছে, কারণ সরকারের বিদ্যুতের চাহিদা এবং সরকার যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সেটি বাড়ানোর জন্য এবং এই প্রকল্পটি বড় প্রকল্প হওয়ার কারণে নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করার বাধ্যবাধকতার কারণে এই প্রকল্পে বেশি বরাদ্দ সরকার দিতে চায়। আরেকটি বিষয় যে বিষয়টা আমরা দেখছি যে সরকারের আসলে সম্পদের সীমাবদ্ধতা থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কিন্তু প্রতি বছরই বাজেট বৃদ্ধি করেছে আকার, সেইখান থেকে কিছুটা কমেছে, যদিও এবারও 13.6% বৃদ্ধি পাচ্ছে মোট বাজেটের আকার, কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কিন্তু গড়ে আমরা দেখেছি যে গত 10 অর্থ বছরে কমপক্ষে 15 থেকে 16% বৃদ্ধি পেয়েছে, কিন্তু এবছর আমরা দেখছি সেটি কিছুটা কমে 6.3% বাড়ানো হচ্ছে সরকারের। কারণ এখানে আসলে প্রণোদনা এবং সরকারের যে প্রান্তিক জনগোষ্ঠীর দিকে তাকানোর জন্য বেশি অর্থ বরাদ্দ দিতে হচ্ছে। বিশেষ করে আপনি যদি জানেন যে সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী মানুষের মোবাইলে যে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে সেখান থেকেও কিন্তু বাজেট কিছুটা কাটছাট করে এই জিনিসগুলো করতে হচ্ছে। তো আমাদের কাছে এখন পর্যন্ত বাজেটের 2021 অর্থ বছরের বাজেটের সম্ভাব্য যেসব তথ্যগুলো এসেছিল সেটি এখন পর্যন্ত এগুলোই ছিল। বিকেলে 3টায় যখন মাননীয় অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করবেন জাতীয় সংসদে, তারপরে আমরা আসলে চূড়ান্তভাবে জানতে পারবো যে 2020-21 অর্থ বছরের প্রস্তাবনায় সরকারের উন্নয়ন দর্শনে ঠিক কীরকম থাকছে এবং আগামী 1 বছর বাংলাদেশের আয় ব্যয়ের খতিয়ানের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি কেমন যাবে, মানুষ কি পাবে। তো আমার কাছে সবুজ এখন পর্যন্ত এই ছিল সবশেষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর আমদানি রপ্তানি পুনরায় চালু হয়, কর্মচাঞ্চল্য ফিরেছে দিনাজপুরের হিলি ও যশোরের বেনাপোল স্থলবন্দরে। বন্দর কর্তৃপক্ষ জানায় করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 2.5 মাসের বেশি সময় ধরে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল। সোমবার স্বাস্থ্যবিধি মেনে আবারও শুরু হয় ভারত বাংলাদেশের মাঝে বাণিজ্য কার্যক্রম। এতে পণ্য খালাস ও ওঠানামায় ব্যস্ত সময় পার করছে আড়তগুলোর কর্মচারী ও শ্রমিকরা। গত 3 দিনে ভারতীয় 189 ট্রাকে জিরা, বাদাম, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য আমদানি করে 6.5 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এদিকে একই চিত্র বেনাপোল স্থলবন্দরেও। বুধবার পর্যন্ত 58 ট্রাকে করে পণ্য আমদানি করা হয় স্থলবন্দর দিয়ে, আর রাজস্ব আদায় হয়েছে 1.15 লাখ টাকা। রাজশাহীর বানেশ্বর বাজারে ফল গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বসানো হচ্ছে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এর ফলে বেশি সময় ধরে আম সংরক্ষণ করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ সম্পর্কে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। সবুজ, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে রাজশাহীর বানেশ্বর বাজারে ফল গবেষণা ইনস্টিটিউটে যে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমের জন্য সেটি স্থাপন করা হয়েছে এবং উদ্বোধন করা হয়েছে কিছুক্ষণ আগে। আমরা এখনো পর্যন্ত দেখছি যে সেই হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি আসলে কিভাবে কাজ করবে সেটি আসলে এখানে যিনি সচিব মহোদয় আছেন তিনি আছেন এবং এটির আবারও প্রত্যেক যে আমের যারা ব্যবসায়ীরা এসেছেন বা যারা বাগানিরা এসেছেন সেই আমগুলো হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আওতায় আনা হচ্ছে
এবং এই যে এই ট্রিটমেন্ট প্ল্যান্টের যে পানি, সেই পানি কিন্তু 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গরম, এবং এই পানিতে 5 মিনিট রাখা হবে, এবং এর ফলে আমের গায়ে যে বিভিন্ন ধরনের দাগ বা অন্যান্য যে জীবাণুগুলো থাকে সেটি আসলে শোধন হবে, এবং এর মধ্য দিয়ে আমের যে স্থায়িত্বকাল সেটি কিন্তু বৃদ্ধি পাবে, এবং আমের গোড়া থেকে যে পচন শুরু হয় সেই পচনটি কিন্তু আসলে হবে না। এর ফলে যারা গবেষক আছেন এখানে, ফল গবেষকরা, তারা যেটি বলছেন যে এর ফলে স্থানীয় যারা ব্যবসায়ী আছেন বা বাগানি আছেন, যারা কিনা বিভিন্ন জায়গায় এই আমগুলো পাঠিয়ে থাকেন, ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, এই সমস্ত দূরের পথে কিন্তু এই আমগুলোর যে মান সেটি আরও ভালো হবে, এবং এইটি কিন্তু একসময় রপ্তানিযোগ্য হয়ে উঠবে। এবং এই আমের যে কালার, সেই কালারটি আসলে ভালো হওয়ার কারণে কিন্তু বাগানিরা আমের দাম পাবেন বলে এখানে যারা গবেষকরা আছেন তারা দাবি করছেন। এবং এর পরবর্তী পর্যায়ে বৃহৎ পরিসরে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে আরও বড় পরিসরে এটি করা হবে বলেও আসলে আমাদেরকে জানানো হচ্ছে। তো সবুজ, এই ছিল আমার কাছে সর্বশেষ। হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। সুপার শপগুলোতে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে সহজে ব্যবহারযোগ্য জীবাণুনাশক বাজারে নিয়ে এসেছে স্কয়ার টয়লেটিস লিমিটেড। করোনা ভাইরাস সংক্রমণের এই সময়কালে সুপার শপগুলো ট্রলি থেকে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে, তাই ট্রলিতে বিশেষভাবে তৈরি স্যাপনেল ডিসইনফেক্ট্যান্ট কিট চাপ দিয়ে এপাশ থেকে ওপাশে নিয়েই জীবাণুমুক্ত করা যাবে সুপার শপে ব্যবহারের ট্রলি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেছেন, এবারের বাজেট যেন হয় বেঁচে থাকার বাজেট, টিকে থাকার বাজেট। গতকাল বাজেটের প্রাক্কালে গণতান্ত্রিক বাজেট আন্দোলন অনলাইনে জনবাজেট সংসদ 2020 শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপ্রধান আমান রহমান। তথ্য প্রযুক্তি ও ডকুমেন্টেশনে ছিলেন সংগঠনের তথ্য ও যোগাযোগ সম্পাদক নুরুল আলম মাসুদ। প্রশ্নটি সুনির্দিষ্ট আকারে যদি বলেন। প্রতিবন্ধী মানুষের আসলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনের বিশেষ ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মাওলা, মোহাম্মদ কায়সার আলী এবং মোহাম্মদ ওমর ফারুক খান। শাখা প্রধানগণ জোনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সম্মেলনে নির্দেশনা দেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জীবন ও অর্থনীতির কঠিন সংকটের মধ্যে নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপনা। আজ সম্ভাব্য আকার 5,68,000 কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হতে পারে 8.2%। দেশের ইতিহাসে 49তম বাজেট এবং নিজের দ্বিতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। গুরুত্ব পাবে করোনা সংকটে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা। এবং করোনা মহামারীর মধ্যেই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় বিভিন্ন দেশ। বিনোদন কেন্দ্র খুলে দিয়েছে রাশিয়া। জার্মানির সীমান্তে কড়াকড়ি শিথিল। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।